আচ্ছা, আমরা লাস্ট দিন তাপগতিবিদ্যার যে পোর্শনটা দেখছিলাম সেটা হচ্ছে ওই বিভিন্ন সিস্টেমে একটা সিস্টেম যে কয়েকটা টাইপের হইতে পারে, তাপগতীয় প্রক্রিয়াটা কয়েকটা টাইপের হইতে পারে। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় কৃতকাজের হিসাবটা আমরা করছিলাম। আই মিন সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, এইসবে কৃতকাজের হিসাবটা কিরকম হয় সেগুলা দেখছিলাম। তো আজকে আমাদের আরেকটা টপিক, সেই আহ, এই টপিকটার এইখান থেকে আমরা ওই যে বলছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা কথা বলছিলাম যে পিভি ইকুয়ালস টু পি আর ভি এর সম্পর্কটা ওই ডিরেক্ট বয়েলের সূত্রের মতো হয় না, একটু চেঞ্জ হয়। ওখানে একটা কনস্ট্যান্টের কথা বলছিলাম, গামা। সেই গামাটা নিয়ে একটু আমরা আজকে আইডিয়া পাবো আর কি, সেটা বোঝার জন্য আজকের টপিকটা ইম্পর্টেন্ট। তো আমি শুরু করতেছি। আহ, প্রথমে আমাদের এখন যেটা নিয়ে শুরু করব সেটা আমাদের 9-10-এর একটা জানা টপিক। সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। বিধান, তোর মাইক্রোফোনটা মিউট কর। ওটা আনমিউট করিস না, তাহলে সাউন্ড ইকো হয়। ওকে। আচ্ছা, আপেক্ষিক তাপ। আচ্ছা, আপেক্ষিক তাপ যেটা, সেটা 9-10 আমরা পড়ে আসছিলাম। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ দরকার হয় সেটাকে আমরা আপেক্ষিক তাপ বলতাম। 9-10 এই সংজ্ঞাটা আমরা পড়ে আসছিলাম। আমি লিখতেছি, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় হয় তাকে ওই পদার্থের বা ওই বস্তুর আর কি। আচ্ছা, এখানে পদার্থ লিখে দিলাম, পদার্থের, ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। 9-10 এটা আমরা পড়ে আসছিলাম। এটাকে আমরা এস দিয়ে দেখাইতাম। তো এই সংজ্ঞা অনুযায়ী এটাকে এভাবে লেখা যাইতো যে যদি আমরা একটা বস্তুর তাপমাত্রা কেজি ভরের বস্তুর তাপমাত্রা, কেজি ভরের পদার্থের তাপমাত্রা ডেল্টা টি পরিমাণ বাড়াইলাম। ওকে, ডেল্টা টি কেলভিন বাড়াতে, কেলভিন বাড়াতে কিউ পরিমাণ তাপ দরকার হইল। কিউ জুল তাপ লাগে, জুল দিয়ে লিখলাম আর কি, কিউ জুল তাপ প্রয়োজন। যদি এরকম হয়, মানে ব্যাপারটা এরকম যে আমরা একটা বস্তু নিলাম, এই বস্তুটার ভর হচ্ছে কেজি। এই বস্তুটাকে এখন আমরা, এখন সে টি অন তাপমাত্রায় আছে, এখন এটার মধ্যে আমরা তাপ দিলাম, কিউ পরিমাণ তাপ দিলাম। তো এইটার তাপমাত্রা বেড়ে এখন ভরের বস্তু, তাপমাত্রা বেড়ে এখন টি টু হয়ে গেল। ওকে, কিউ পরিমাণ তাপ দিছি, এই বস্তুটাকে গরম করছি। তো এখন তার তাপমাত্রা চেঞ্জ হয়ে টি টু হয়ে গেছে। তাইলে আহ, এই যে এই টি টু মাইনাস টি অন, এটাকে আমরা ডেল্টা টি বলতেছি। এই ডেল্টা টি বলতে বোঝাচ্ছি টি টু মাইনাস টি অন। তাইলে স- সংজ্ঞা অনুযায়ী কি, 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে, তার মানে এখানে জাস্ট আমি এই 1 কেজি ভরের পদার্থের তাপমাত্রা ওই ডেল্টা টি, ডেল্টা টি এর জায়গায় হবে 1 কেলভিন বাড়াতে, তাইলে কতখানি তাপ লাগবে, কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা টি, এরকম এত জুল তাপ লাগে আর কি। ঐকিক নিয়ম করলাম, কেজি ভরের পদার্থের তাপমাত্রা ডেল্টা টি কেলভিন বাড়াইতে যদি কিউ জুল পরিমাণ তাপ লাগে, তাহলে 1 কেজি
ভরের পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে Q/m ডেল্টা টি জুল পরিমাণ তাপ লাগবে। ওকে, এইটাকে আমরা বলতেছিলাম ওই বস্তুটার আপেক্ষিক তাপ, এবং সেটাকে আমরা এস দিয়ে দেখাচ্ছিলাম। এটাকে আমরা এস দিয়ে দেখাচ্ছিলাম এরকম 9-10-এ, সেটা ছিল Q/m ডেল্টা টি, এভাবে লিখতেছিলাম। তো আমরা এখন যেটা পড়বো, আমরা এই গ্যাসের জন্য, যেহেতু আমরা এই চ্যাপ্টারে সবকিছু গ্যাস নিয়ে বলতেছি, তো আমরা এই আপেক্ষিক তাপ ব্যাপারটাকে একটু চেঞ্জ করব। আমরা এখানে এই আপেক্ষিক তাপটার এই জিনিসটা করে ফেলবো মোলার আপেক্ষিক তাপ। মানে আমরা এখন গ্যাসের ক্ষেত্রে সেটাকে ভর দিয়ে না বলে মোল সংখ্যা দিয়ে বলবো। আমরা গ্যাসের পরিমাণ সাধারণত মোল সংখ্যায় নির্ণয় করি, তাহলে এম কেজি ভরের কোনো পদার্থের না বলে আমরা এখানে এখন বলবো, এই 1 কেজি ভরের না বলে আমরা বলবো 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। মোলার আপেক্ষিক তাপ বলে। ওকে, তাহলে সংজ্ঞাটা এখানে চেঞ্জ আসলো। ওকে, তো এখন এই যে যেটা এম কেজি ভরের পদার্থের ছিল, আমি এখন লিখতেছি এখানে এম মোল পদার্থের, এম মোল গ্যাসের, এম কেজি না হয়ে এটা মোল হয়ে গেল, মোল, এম মোল গ্যাসের তাপমাত্রা। এবার ধর এটা একটা গ্যাস ছিল, এটা একটা পাত্রের মধ্যে একটা গ্যাস ছিল, এটার পরিমাণ ছিল এম, এই মোল সংখ্যা ছিল এম, এটা হচ্ছে মোল সংখ্যা এম মোল। তো সেটার তাপমাত্রা ছিল টি1। তো সেটার মধ্যে তাপমাত্রা দিয়ে, আই মিন তাপ দিয়ে তার তাপমাত্রা আমি টি2 বানাই ফেললাম। ওকে, তো এবারও ডেলটি পরিমাণ বাড়াইতে, আমার তাপমাত্রা বাড়াইতে, তাহলে কিউ জুল পরিমাণ তাপ লাগছে। জাস্ট এবার এই জিনিসটা গ্যাস। ওকে, আর আমি এম দিয়ে মোল সংখ্যা বোঝাচ্ছি। তাহলে সমীকরণটা দেখতে কিন্তু একই রকম থাকবে, এরকমই থাকবে যে এম Q/m ডেল টি। তাহলে আমরা এখন এই যে গ্যাসের ক্ষেত্রে যে মোলার আপেক্ষিক তাপ বলতেছি, এটাকে একটু এস এর বদলে এটাকে সি দিয়ে দেখাবো, এটাকে সি দিয়ে দেখাবো। আর আমরা এই কিউ পরিমাণ তাপটাকে, সেটাকে যদি আমরা বলি যে আমরা এখানে ডেল কিউ পরিমাণ তাপ দিছি, ডেল কিউ পরিমাণ তাপ দিছি। ওকে, ওই তাপের পরিবর্তন আকারে দেখাইলাম, আমরা কিউ দিয়ে না দেখাই ডেল কিউ দিয়ে দেখাইলাম। তাইলে এই ব্যাপারটা এরকম হয়ে যাবে, জাস্ট এইখানে ডেল কিউ আসবে, ডেল কিউ, অবশ্য ডেল কিউ যে লিখতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা ওভাবেই লিখতেছি যে ডেল কিউ পরিমাণ তাপ দিলাম। তাই এইটা আসছে এবার গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, জাস্ট চেঞ্জটা করছি কোথায়, ওই কেজির জায়গায় মোল সংখ্যা নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, একটা গ্যাসের তাপমাত্রা আমরা দুইটা ভাবে বাড়াইতে পারি। একটা গ্যাসের তাপমাত্রা আমরা গ্যাসের উপরে, আমরা গ্যাসের তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে আমরা, হ্যাঁ ভাইয়া কোথায়, আচ্ছা সরি, এখানে 1 মোল, হ্যাঁ এখানে 1 মোল। ওকে, তাহলে এখন গ্যাসের ক্ষেত্রে আমরা তাপমাত্রাটা দুইটা ওয়েতে বাড়াইতে পারি। কিভাবে? একটা হচ্ছে, এগুলা মুছে দিলাম, এই ঐকিক নিয়মগুলো দরকার নাই, তোরা এখন এমনি বুঝার কথা। একটা হচ্ছে আমরা গ্যাসের যে পাত্রের মধ্যে গ্যাসটা নিছি, সেই পাত্রের এই যে পিস্টনের উপরে একটা ওয়েট দিয়ে দিলাম, এবং পিস্টনটা এরকম যে এটা উঠানামা করতে পারবে ইজিলি, আর এখানে সেই গ্যাসটা আছে। এবার এটাকে তাপ দিয়ে এর তাপমাত্রা বাড়াইলাম 1 কেলভিন। ওকে, তার মানে তখন এই গ্যাসটার চাপটা স্থির থাকবে, সবসময় একই ওয়েট থাকবে। ওকে, তো এইখানে আমি কি করছি, চাপ স্থির রাখছি, পি স্থির। এভাবে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে পারি। আবার আমি আরেকটা কাজ করতে পারি, এইবার এই পিস্টনটা ফিক্সড। ওকে, তার মানে আয়তন স্থির, এবার ভি স্থির, নড়াচড়া করতে পারবে না পিস্টনটা। এখানে কিন্তু পিস্টনটা ইচ্ছা মতো উপরে উঠতে পারবে। ওকে, চাপ স্থির মানে ওই ওয়েটটা স্থির, কিন্তু পিস্টন, এটা আয়তন বাড়ার সাথে সাথে পিস্টন উপরে উঠতে পারবে। এখানে আমি তাহলে অ্যারো দিয়ে দিলাম যে পিস্টনটা আয়তন বাড়লে উপরে উঠতে পারবে, আর এখানে ওই পিস্টনটা ফিক্সড। ওকে, তো ভি স্থির। এই পাত্রে রেখে আমি গ্যাসটাকে তাপ দিয়েও তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে পারি। তার মানে চাপ স্থির রেখেও একটা গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানো যাবে।
বা মানে তাপমাত্রা চেঞ্জ করা যাবে, আবার আয়তন স্থির রেখেও সেটা করা যাবে। তার মানে গ্যাসের ক্ষেত্রে আমরা এরকম দুইটা ওয়েতে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে পারি, এবং দুই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন তাপ লাগবে। কেন ভিন্ন ভিন্ন তাপ লাগবে একটু পরে আসতেছি। আচ্ছা, তো এখন আমরা তাইলে গ্যাসের ক্ষেত্রে এই মোলার আপেক্ষিক তাপটা দুইটা পাবো, একটা হচ্ছে চাপ স্থির রেখে, আর একটা হচ্ছে আয়তন স্থির রেখে। তাহলে আমরা একটু আরেকটু ইয়া করি, যে এখন গ্যাসের তার মানে মোলার আপেক্ষিক তাপটা দুইটা টাইপের হবে। ওকে, একটা হচ্ছে স্থির চাপে, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ওকে, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটাকে আমরা কিভাবে দেখাবো? এই সি এর নিচে জাস্ট একটা পি দিয়ে দিব, এটা দিয়ে বোঝাচ্ছি চাপ স্থির রেখে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো সংজ্ঞাটাই কি হবে? সব সংজ্ঞাটা পুরোটাই সেম থাকবে, জাস্ট খালি সামনে আসবে স্থির চাপে, এই কথাটা চলে আসবে। ওকে, স্থির চাপে লিখে পরের জিনিস সেম। তো তোরা স্থির চাপে লিখে জাস্ট ডট দিয়ে রাখতে পারিস, কিছু না লিখলেও চলবে, এইটা লিখে রাখতে পারিস। ওকে, তার মানে এই প্রসেসটার জন্য তখন মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞাটা এরকম দাঁড়ায় যাচ্ছে এবং সূত্রটা দেখতে ওরকম হয়ে যাচ্ছে। আবার আরেকটা কাজ করতে পারি, যে এটার জন্য স্থির আয়তনে, তাহলে তখন জাস্ট এই জায়গাটায় চেঞ্জ করব, স্থির আয়তন, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এইখানে হয়ে যাবে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর এগুলা জায়গায় ওই যে তাকে ওই গ্যাসের স্থির আয়তনে, এই সব জায়গায় চেঞ্জ হবে আর কি, আগেরটাও চেঞ্জ হবে স্থির চাপে স্থির আয়তনে। ওকে, আগেরটাও এরকম স্থির চাপে আসতো ওখানে। তো ওই ক্ষেত্রে সমীকরণটা দেখতে এরকম হবে, সিভি ইকুয়ালস টু ডেল কিউ বাই এম ডেল্টা টি। তার মানে দুইটা সমীকরণ দেখতে একই রকম হচ্ছে, মানগুলো ডিফারেন্ট হবে। মানে তখন এই যে এক এক পরিমাণ তাপ লাগবে, কেন এক এক পরিমাণ তাপ লাগবে আমি একটু পরে ব্যাখ্যা দেব। আচ্ছা, এইটুকু সবাই বুঝছিস? ওই 9-10-এর জিনিসটাই কিন্তু লিখছি, জাস্ট খালি সামনে একটা শব্দ নিয়ে আসছি, যে স্থির চাপ আর স্থির আয়তন, আর ওই 9-10-এ ভর যেটা ছিল সেটাকে আমরা এখন মূল সংখ্যায় রূপান্তর করছি। এটুকু বোঝা গেছে যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ দুইটা টাইপের হইতে পারে। আচ্ছা, এই মোলার আপেক্ষিক তাপ দুইটারই একক সেম হবে। এককটা কি হবে? উপরে হচ্ছে কিউ মানে তাপ, তাপের একক হচ্ছে জুল, এসআই একক, আর নিচে হচ্ছে এম দিয়ে কিন্তু ভর বোঝাচ্ছি না, এখন মোল সংখ্যা বোঝাচ্ছি, তাহলে পার মোল, আর হচ্ছে ডেল্টা টি মানে তাপমাত্রার পরিবর্তন ক্যালভিনে, সো পার ক্যালভিন, জুল পার মোল পার ক্যালভিন, ওই 9-10-এর আপেক্ষিক তাপ যা ছিল তাই। আচ্ছা, এই পর্যন্ত আশা করি কোনো কোশ্চেন নাই। এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই সিপি আর সিভি বললাম দুই ক্ষেত্রে দুই রকম তাপ লাগবে, আমি একই পরিমাণ গ্যাস নিব, এখানে আমি এম মোল পরিমাণ গ্যাস নিছি, দুইটার মধ্যেই গ্যাসের মোল সংখ্যা এম মোল, এইখানেও এম মোল, একই পরিমাণ গ্যাস নিছি, দুইটার তাপমাত্রায় আমি ডেল্টি ওই 1 কেলভিন করে বাড়াবো। ওকে, কিন্তু এক একটাই এক এক পরিমাণ তাপ দেওয়া লাগবে, এক একটা এক এক পরিমাণ তাপ লাগবে। কেন লাগবে সেটা বলতেছি, এবং এইটা পরীক্ষায় আসবে, যে সবসময়ই আমরা এখন দেখব যে সিভির তুলনায় সিপির মান সবসময় বড় হবে, সিপি সবসময় বড় হবে, সেই কথাটা এখন এখানে লিখতেছি আমরা একটু। যে সিপি অলওয়েজ গ্রেটার দেন সিভি। ওকে, তার মানে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এটার মান সবসময় স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের তুলনায় বড় হবে। এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব, আর এখন একটু প্র্যাকটিক্যালি বুঝি ব্যাপারটা। ওকে, যে ব্যাপারটা দেখ, আমরা অলরেডি জানি যে গ্যাসের মধ্যে তাপ দিলে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে তার অন্তস্থ শক্তি বাড়ায়, আর একটা হচ্ছে যে পিস্টনটাকে ধাক্কা দিয়ে সরাই দেয়, মানে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তো যেটা আমরা এভাবে পড়ে আসছিলাম, যে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। যে কোনো একটা সিস্টেমের মধ্যে তাপ সরবরাহ করলে সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এক অংশ অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটায়, আই মিন অণুগুলার গতিশক্তি বাড়ায়, চেঞ্জ করে, আর এক অংশ ওই পিস্টনকে সরাই দেয়। ওকে, পিস্টনকে সরাই দিয়ে কাজ করে। তাহলে এখন আমরা এই দুই ক্ষেত্রেই ধর এই ইসের মধ্যেও এই ইসের এই পাত্রের মধ্যেও 1 মোল পরিমাণ গ্যাস আছে,
এই পাত্রের মধ্যেও 1 মোল পরিমাণ গ্যাস আছে এবং দুইটার তাপমাত্রায় আমি ডেলটি পরিমাণ বাড়াইতে চাচ্ছি। দুইটার ক্ষেত্রে এই তাপমাত্রাটা আমি ডেলটি পরিমাণ বাড়াবো। তাই মোল সংখ্যা আর ডেলটি দুইটার জন্য সমান। এখন দেখি তাপ কোনটায় বেশি লাগে কোনটায় কম লাগে। তাপ যারটায় বেশি লাগবে তার মানটা বেশি আসবে। ওকে, তাইলে আমরা আসি যে একটা গ্যাসের তাপমাত্রা কখন বাড়তো। আমরা এটা জানি যে এই যে যেটা আমরা ওই যে গ্যাসের গতিশক্তির মধ্যে পড়ে আসছিলাম, আই মিন ফিজিক্সের চ্যাপ্টার 11-এ, সরি চ্যাপ্টার 10-এ, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10-এ, অথবা ওই পরিবেশ রসায়নেও ছিল। সেটাও ভুলে গেলে তাতেও সমস্যা নাই। আমরা আগে বলে আসছি যে অন্তস্থ শক্তির পরিবর্তন এটা নির্ভর করত, এই যে এই অন্তস্থ শক্তির পরিবর্তন এটা নির্ভর করত তাপমাত্রার পরিবর্তনের উপরে। তাপমাত্রা বাড়াইলেই গ্যাসের অন্তস্থ শক্তি চেঞ্জ হইতো, আই মিন এই যে অণুপরমাণুর গতিশক্তিগুলো চেঞ্জ হইতো। ওকে, তাহলে এখন এবং এই একটা গ্যাসের অন্তস্থ শক্তি বাড়লেই তার তাপমাত্রা বেড়ে যায়, অন্তস্থ শক্তি কমলে তার তাপমাত্রা কমে যায়। ওই যে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে এরকম পড়ছিলাম। আচ্ছা, তাই যদি হয় আমি এই এই গ্যাসে হচ্ছে চাপ স্থির, আমি ফার্স্টে ওইটার কথা চিন্তা করি। ওকে, যে এই গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন, ওই যে ডেলটি পরিমাণ বাড়াবো বা 1 কেলভিন বাড়াবো, যেটাই করতে চাই। আচ্ছা, ধর ডেলটি ইকুয়ালস টু 1 কেলভিন লিখলাম, 1 কেলভিন বাড়াবো। তো আমার এই ক্ষেত্রে ওকে যে পরিমাণ তাপ দিব সেই তাপের ওর যেহেতু এখানে আয়তন স্থির, তার মানে কোনো কাজ হবে না। আমরা জানি আয়তন স্থির থাকলে এই ক্ষেত্রে কৃত কাজ শূন্য। এই ক্ষেত্রে কিন্তু ডেল ডাব্লিউ ইকুয়ালস টু শূন্য, কারণ ডেল ডাব্লিউ সমান সমান ছিল পি ডেল ভি। আমরা আগের দিন পরে আসছিলাম, এখানে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। এখানে আয়তনের পরিবর্তন হয় নাই যেহেতু ডেল ভি ইকুয়ালস টু শূন্য, আয়তন যেহেতু স্থির। তাহলে কি হবে, আমি যদি এই গ্যাসের মধ্যে তাপ দেই, তার মানে যে পরিমাণ তাপ দিব পুরাটাই তার অন্তস্থ শক্তি বাড়াইতে ব্যয় হয়ে যাবে। তার মানে আমি জানি অন্তস্থ শক্তি বাড়লেই গ্যাসের তাপমাত্রা বাড়ে। তাহলে আমার 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে, ধর 1 কেলভিন তাপমাত্রা বাড়ানোর জন্য আমি তাপ দিলাম, তাপ দিয়ে গ্যাসের অণুগুলা ছোটাছুটির কারণে একসময় তার ওই তাপ অণুর গতিশক্তি এতটাই বাড়লো যে তাপমাত্রা 1 কেলভিন বেড়ে গেল। ওকে, বা অন্তস্থ শক্তি এরকম পরিবর্তন হলো যে সেইটা আহ, এক 1 কেলভিন তাপমাত্রা বাড়ায় ফেললো। তো ধরলাম ওখানে এই পরিমাণ তাপ লাগছে। এখন আমি সেই একই পরিমাণ তাপ যদি এখানে দিতে যাই, আমি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে পারবো না, আমার আরো বেশি তাপ দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? কারণ এখানে যদি সেই সেম পরিমাণ তাপটা এখানে দিতে যাই, তাহলে আমরা জানি তাপ তো 2 ভাগে ভাগ হয়। ওখানে 2 ভাগে ভাগ হওয়ার অপশন ছিল না, কারণ কাজ করতে হয় নাই তার। ওকে, পুরাটাই ব্যয় হয়ে গেছে এখানে, ডেল ডাব্লিউ শূন্য ছিল। বাট এইখানে পিস্টনটা নড়াচড়া করতে পারে, তাহলে আমি তাপ দিলেই সেটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক অংশ ব্যয় হবে অন্যর গতিশক্তি বাড়াইতে বা অন্তস্থ শক্তি বাড়াইতে, আরেক অংশ দিয়ে কাজ করবে, পিস্টনটা উপরে চলে যাবে। তাহলে আমি সেই একই পরিমাণ তাপ যদি এখানে দেই, তার কিছু অংশ অণুর গতিশক্তি বাড়াবে, কিন্তু কথা আছে ওখানে 1 কেলভিন বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ দরকার ছিল সেই একই পরিমাণ তাপ এখানে আমি দিছি। ওকে, কিন্তু সেই তাপটা এখন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিছু অংশ দিয়ে সে কাজ করতেছে, পিস্টনটাকে উপরে ঠেলে দিচ্ছে, তার মানে ওই পুরো অংশটা অন্তস্থ শক্তি বাড়ানোতে ব্যয় করতে পারতেছি না আমি। তাহলে আমার যেটা করা লাগবে, আমার ওইটার থেকে বেশি তাপ সরবরাহ করে তারপরে এটার অন্তস্থ শক্তি বেড়ে ওই 1 কেলভিন তাপমাত্রায় পৌঁছাবে, 1 কেলভিন তাপমাত্রা বাড়বে আর কি। আমি কি কথাটা বুঝাইতে পারছি? ওখানে পুরাটাই ব্যয় হয়ে গেছিল অণুর গতিশক্তি বা অন্তস্থ শক্তি বৃদ্ধি করতে। এর ফলে ধর একটা তাপ দিছি, তাপের পুরাটা ইউজ হয়ে 1 কেলভিন তাপমাত্রা বাড়ছে। ধরে নিলাম, ধর আমরা ওখানে কথার কথা ধরলাম যে 10 জুল তাপ দিছি, এরকম আমি ধরলাম, বা 100 জুল তাপ দিছি এরকম ধরলাম। 100 জুল তাপ দিয়ে তারপরে আমরা ওই তাপমাত্রা 1 কেলভিন বাড়াইছি। তো এখানে যদি ওই 100 জুল তাপ দেই, 100 জুল তাপটা যদি পুরাটাই গতিশক্তি বাড়াইতে ইউজ হইতো তাহলে ঠিক ছিল, যদি পিস্টনটা ফিক্স থাকতো। কিন্তু 100 জুল তাপের কিছু অংশ, তার মানে ধরলাম যে 60 জুল ব্যয় হয়েছে ইয়া করতে, অণুর গতিশক্তি বাড়াইতে, বাকি 40 জুল আবার ওই ইয়া সরাই দিছে, পিস্টনকে সরাই দিছে। তাহলে আমার ওই 100 জুল এইখানে দিলে ওখানে 100 জুলটা ইউজ হইতো, এখানে 100 জুল দিলে 40 জুল আবার ব্যয় হয়েছে পিস্টন উপর উঠাইতে। তার মানে আমার ওই আরো 140 দেওয়ার পর এটার ভিতরে হয়তো গতিশক্তিটা ওই ইসের সমান হবে, ওই
আগেরটার গতিশক্তি সমান হবে বা অনুপরিমাণের গতিশক্তি সমান হবে, তখন এটার তাপমাত্রা 1 কেলভিন বাড়বে। তার মানে সহজ কথায় এইখানে যেহেতু একই সাথে বাইরে থেকে সরবরাহ করা তাপটা কাজে ব্যয় হয়ে যাচ্ছে, এই কারণে একটু বেশি তাপ দিয়ে বেশি তাপ সরবরাহ করে এটার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে হবে। ওকে, তার মানে সবসময়ই এই ক্ষেত্রে এই ডেল কিউ এর মানটা সিপির ক্ষেত্রে সেম পরিমাণ তাপ বাড়ানোর জন্য 1 কেলভিন বাড়াবো, এখানে 1 কেলভিন তাপ বাড়াবো। এইখানে যতখানি তাপ দেওয়া লাগবে এইখানে তার তুলনায় সবসময় বেশি পরিমাণ তাপ দেওয়া লাগবে। এইটুক কি বুঝছি সবাই? এই আজিজ বুঝছিস? মারিয়া বুঝছিস ভাইয়া? মারিয়া বুঝছিস? সাজিদ বুঝছিস? স্মৃতি বুঝছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এর পরে সামনে আই মিন এটার ব্যাখ্যাটা একটু ছোট্ট করে লিখে দিই। ওকে, লিখে দিই যে যেহেতু যেহেতু স্থির চাপে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্রদত্ত তাপের কিছু অংশ গ্যাস কর্তৃক কৃত কাজে, ওই যে পিস্টন সরানোর জন্য আর কি, কৃত কাজে ব্যয় হয়, তাই বিধান তোর মাইকটা মিউট করে রাখ। কৃত কাজে ব্যয় হয় তাই ওই স্থির আয়তনে আয়তনে সমান সমপরিমাণ তাপ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের তুলনায় তুলনায় এখানে স্থির চাপে হবে, যেহেতু স্থির চাপে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্রদত্ত তাপের কিছু অংশ গ্যাস কর্তৃক কৃত কাজে ব্যয় হয়, তাই স্থির আয়তনে সমপরিমাণ তাপ বৃদ্ধির জন্য, মানে একই পরিমাণ তাপ বৃদ্ধি করতে গিয়ে প্রয়োজনীয় তাপের তুলনায় ওই এক্ষেত্রে তাপ বেশি লাগে, তাপ বেশি লাগে। তাহলে সবসময় সিপি গ্রেটার দেন সিভি হবে। ওকে, আচ্ছা, বইয়ের মধ্যেও ব্যাখ্যাটা দেওয়া আছে সুন্দর করে, তোরা ওটাও লিখতে পারবি, সমস্যা নেই। খ নাম্বারের জন্য আসে কোশ্চেনটা, আর আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করব যে এটা অ্যাকচুয়ালি বেশি লাগবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখে তারপর ওই ইয়াতে যাব। এটুকু হয়েছে, সবার লেখা হয়েছে? ওকে, ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটা প্রুফ করব যে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ এইটা সিভিডিটি সমান, এটা প্রুফ করব যে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ এটা হচ্ছে সিভি, মানে হচ্ছে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ, আর ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এটা সমান।
তো এটা প্রমাণ করার জন্য আমরা ধর একটা পিস্টনের মধ্যে একটা গ্যাস আছে, তো এবার ধরে নিচ্ছি এর আয়তন ফিক্সড আর কি। তো এই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 1 মোল, আর এখানে যে তাপ দিচ্ছি হচ্ছে ডিকিউ পরিমাণ, আর এর ফলে এর তাপমাত্রাটা বেড়ে গেল, ডিটি পরিমাণ তাপমাত্রা বেড়ে গেল, আর হচ্ছে তার আহ, তাপমাত্রা হচ্ছে ডিটি পরিমাণ বাড়ছে, আর হচ্ছে অন্তস্থ শক্তি যেটা এটাও বেড়ে গেছে, অন্তস্থ শক্তি বেড়ে গেছে ডিইউ পরিমাণ। ওকে, ডিইউ পরিমাণ। আমি এখানে বৃদ্ধি গোলা দেখাইছি যে একটা গ্যাস ছিল, সেই গ্যাসের মধ্যে আমরা তার ডিকিউ পরিমাণ তাপ দিয়ে বাইরে থেকে অন্তস্থ শক্তি বাড়াই দিছি ডিইউ পরিমাণ, এবং তার তাপমাত্রা বেড়ে গেছে ডিটি পরিমাণ, 1 মোল গ্যাস ছিল, আর এখানে আয়তনটা স্থির আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি যে আমরা ইয়ের থেকে পড়ে আসছি ডি কিউ ইকুয়ালস টু, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পড়ছি, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। এখন এখানে যেহেতু আয়তনের পরিবর্তন হয় নাই, তা আমি লিখে রাখলাম ডিভি ইকুয়ালস টু 0, আয়তন স্থির, তাহলে ওই জায়গায় 0 চলে আসবে, তার মানে এখান থেকে আসতেছে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ, ওটা যেহেতু 0, ডিভি ইকুয়ালস টু যেহেতু 0। ওকে, এখানে লিখে দিলাম যেহেতু ডিভি ইকুয়ালস টু 0। এখন আমরা আবার এখান থেকে এই যে সিভি, তাহলে এটার জন্য আবার লিখতে পারি সিভি ইকুয়ালস টু, যেহেতু এই যে আয়তন স্থির রাখছি, সিভি ইকুয়ালস টু ডিকিউ পরিমাণ তাপ দিছিলাম, তাহলে ডিকিউ, ডেল কিউ এর জায়গায় লিখলাম ডিকিউ, আর মোল সংখ্যা হচ্ছে 1 মোল ছিল, তাইলে এই এম এর জায়গায় 1 হয়ে যাবে। আচ্ছা, আমি লিখলাম আগে এম, আর নিচে হচ্ছে ডিটি, আর এম এর জায়গায় যেহেতু 1 মোল বসাইছি, তাইলে এরকম আসবে জাস্ট ডিকিউ বাই ডিটি, সরি ডিটি, এম এর জায়গায় 1 মোল বসাই দিছি। তাহলে এখান থেকে লেখা যায় এই যে আর গুণ করলে ডিকিউ ইকুয়ালস টু আসতেছে সিভিডিটি, এটা এখান থেকে পাচ্ছি ডিকিউ ইকুয়ালস টু পাচ্ছি সিভিডিটি। তাহলে এখানে এটা বসাই দিলে, সুতরাং এই যে ডিকিউ ডিইউ ইকুয়ালস টু সিভিডিটি। তাহলে এখন যেটা দাঁড়াইলো যে আমরা একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিমাণ যদি নির্ণয় করতে হয়, তাহলে যদি আমরা গ্যাসটার তাপমাত্রা কতখানি পরিবর্তন করছি সেটা জানি, আর ওই গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত সেটা জানি, তাহলে আমরা ওইটার অন্তস্থ শক্তির পরিবর্তনটা নির্ণয় করে ফেলতে পারবো। এখন একটা কথা বলে দিচ্ছি যেটা মনে রাখা লাগবে, যেহেতু অন্তস্থ শক্তির পরিমাণটা শুধুমাত্র নির্ভর করে তাপমাত্রার পরিবর্তনের উপরে, যেহেতু অন্তস্থ শক্তির পরিবর্তন নির্ভর করে শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের উপরে, এজন্য আমি কি গ্যাসটাকে স্থির আয়তন রেখে তাপমাত্রা পরিবর্তন করলাম, নাকি ওই স্থির চাপ রেখে তাপমাত্রা পরিবর্তন করলাম, তাতে কিছু আসে যায় না, কারণ তাপমাত্রা চেঞ্জ হলে অ্যাকচুয়ালি অন্তস্থ শক্তির পরিবর্তনটা কোথা থেকে হচ্ছে, অন্তস্থ শক্তির পরিবর্তনটা হচ্ছে অণু পরমাণুর গতিশক্তি দিয়ে, এই গ্যাসের অণুগুলার ছোটাছুটি দিয়ে। ওকে, তাইলে এই পিস্টন উপরে উঠলো বা নামলো, আমি কি চাপ স্থির রাখলাম নাকি আয়তন স্থির রাখলাম, তার উপরে ডিপেন্ড করে কিন্তু অণুর গতিশক্তি কম বেশি হবে না, অণুর গতিশক্তিটা বাড়বে শুধু তাপমাত্রার চেঞ্জ হওয়ার মাত্র। তার মানে এই ডিউটা সবসময় সিভিডিটি হবে, সেটা চাপ স্থির রেখে হোক অথবা আয়তন স্থির রেখে হোক, যদিও আমি এখানে আয়তন স্থির রেখে জিনিসটা করছি। ওকে, মানে চাপ স্থির রেখে জিনিসটা করা যাইতো, এটাকে প্রুফ করা যাইতো, সেক্ষেত্রে আমাদের হয়তো প্রমাণটা একটু জটিল হয়ে যেত, কারণ আমাদের তখন আলাদা করে ওই এগুলার মান, ওই ডিডাব্লিউ এর মানটা আবার বের করে নিতে হইতো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা এই জিনিসটা লিখতে পারবো। ওকে, যে তাইলে এই কথাটা আমি নোট আকারে লিখে দিচ্ছি, তার আগে সবাই আরেকবার একটু জয়েন দে।
ওকে, সবাই এই লাইনটা লিখে নে, আমি লিখে দিচ্ছি। যেহেতু গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা এই যে অন্তঃস্থ শক্তি, অন্তঃস্থ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের উপর নির্ভর করে, তাপমাত্রা পরিবর্তনের উপর নির্ভর করে। তাই আমি কি প্রসেসে করলাম সেটা ডিপেন্ড, মানে জরুরি না। আমি কি সেটা আয়তন স্থির রেখে করলাম নাকি চাপ স্থির রেখে করলাম, উপরে পরিবর্তনের উপর নির্ভর করে। নির্ভর করে, তাই সম আয়তন ও সমচাপ উভয় ক্ষেত্রে ক্ষেত্রে এই সমীকরণ খাটবে। ওকে, এই সমীকরণ খাটবে। মানে আমি বুঝাইতে যাচ্ছি, হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমি বলতেছি, আমি বুঝাইতে যাচ্ছি। আমি কি বুঝাইতে যাচ্ছি, ধর আমি যদি এটাকে সমচাপ প্রক্রিয়া করতাম তাতে কি হতো, পিস্টনটা উঠে যাইতো। ওকে, পিস্টনটা উঠে যাইতো, তাতে কিছু কাজ হইতো। ধর, আচ্ছা আমি এই জিনিসটা বুঝাই। আমার এই এখন এখন ধর এটা ডিটি পরিমাণ তাপমাত্রা বাড়াইতে, আই মিন অভ্যন্তরীণ শক্তিটা ডিউ পরিমাণ করতে গিয়ে আমার এইরকম লাগছে, এই পরিমাণ তাপ লাগছে, ধর 100 জুল পরিমাণ তাপ লাগছে। ওকে, 100 জুল পরিমাণ তাপ লাগছে। পরের বার আমি যখন এই যে এই পিস্টনটা উপরে উঠে যাবে, পরের বার যখন সমচাপ প্রক্রিয়ার কথা বলতেছি, সমচাপ প্রক্রিয়া এই পিস্টনটা উপরে উঠে গেল, তার মানে পিস্টন কিছু কাজ করলো, পিস্টন কিছু কাজ করলো। ওকে, পিস্টন কিছু কাজ করে, তখন আমার তাপ, ওই যে বলছি তাপ বেশি দেওয়া লাগে, তখন তখন আমার এই পরিমাণ তাপ দেওয়া লাগলো। ধর আমার তখন 150 জুল কাজ, 150 জুল তাপ দেওয়া লাগলো। তখন আমার ধর 150 জুল তাপ দেওয়া লাগলো। ওকে, আগের বার যখন সমায়তন প্রক্রিয়া ছিল, এটাকে আমি ডি কিউ ভি লিখে রাখলাম সমায়তন, এটাকে লিখলাম ডি কিউ পি, 150 জুল তাপ দেওয়া লাগলো। এর মানে হচ্ছে এই 150 জুলের 50 জুলটা ব্যয় হয়েছে ওই কাজ করতে, কিন্তু অন্তঃস্থ শক্তি বাড়াইতে গিয়ে ওই 100 জুলই ব্যয় হয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? বাকি 50 জুল ওই কাজ করতে ব্যয় হয়েছে, কিন্তু অন্তঃস্থ শক্তি বাড়াইতে গিয়ে ওই 100 জুলই লাগছে। তার মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা শুধু নির্ভর করতেছে তাপমাত্রা পরিবর্তনের উপর। আমি এখন তাপমাত্রার পরিবর্তন ডিটি করছি, তার অন্তঃস্থ শক্তির পরিবর্তন ওই সেম পরিমাণই হয়েছে, মানে এবার 100 জুলই অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা, বা ওই 100 জুল ব্যয় হয়েছে অন্তঃস্থ শক্তির পরিবর্তনের জন্য, বাকি 50 জুলটা লাগছে কাজের জন্য। তাহলে আলটিমেট কিন্তু দুই ক্ষেত্রে আমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন করতে একই শক্তি লাগতেছে, একই পরিমাণ তাপ দিতে হচ্ছে। এটা বুঝছিস সবাই? আমি এখানে তাপ বেশি দিচ্ছি, তাপ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু অন্তঃস্থ শক্তির পরিবর্তন তো ওই যেটুক দরকার সেটুকের জন্য ওখানে যেটুক লাগছিল 100 জুল, এখানে সেম পরিমাণ লাগবে। ওখানে কাজ হয় নাই দেখে আমার ওইটুক শক্তি দরকার হয় নাই, এখানে ওই যে এক্সট্রা 50 জুল দেওয়া লাগছে। সবাই এটুক বুঝছিস? ওই নামে বুঝছিস নাকি? তুই তো কোশ্চেন করলি। মানে 100 জুল তুই এখানে 100 জুল দিয়ে ইয়া করতে পারবি না, কারণ ওই যে কিছু আবার ব্যয় হয়ে যাবে কাজ করতে। তো এখানে বেশি দেওয়া লাগছে, 150 জুল দেওয়া লাগছে, কিন্তু এই 150 জুলের মধ্যে 100 জুলটা ওই অন্তঃস্থ শক্তি বাড়াইতে ব্যয় হয়েছে, কারণ আমি তাপের পরিবর্তন সেম রাখছি। ওখানেও ডিটি বাড়াইছিলাম, এখানেও ডিটি পরিমাণ বাড়াইছি, একই পরিমাণ তাপমাত্রা বাড়াইছি। আর ওই তাপমাত্রা বাড়াইতে
অন্তস্থ শক্তির সবসময় চেঞ্জ একই রকম হবে, তার মানে অন্তস্থ শক্তির পরিমাণটা ওই চেঞ্জটা ওই 100 জুল পরিমাণই দরকার। ওকে, 100 জুল পরিমাণ তাপই দরকার। ওকে, এই সবাই কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছিস যে আমি তাপ নেই বা সম আয়তন নেই বা সমচাপ প্রক্রিয়া নেই, যেহেতু তাপমাত্রার পরিবর্তনটা আমি সেম করতেছি, এখানে কাজ হয়েছে এই জন্য আমার এক্সট্রা একটু তাপ লাগছে, কিন্তু অন্তস্থ শক্তির যেটুক পরিবর্তন সেটার জন্য যে পরিমাণ তাপ লাগা সেটা দুই ক্ষেত্রে সেম পরিমাণই তাপ লাগছে। আশা করি সবাই এইটুকু ক্লিয়ার হয়েছিস। তার মানে এই ডিউ ইকুয়ালস টু যে সিভিডিটি, এইখানে যা ডিউ এর মান যা ছিল এইখানেও ডিউ এর মানটা কিন্তু তাই আসতেছে ওই 100 জুলই। এখানে এই কিউ এটা ভাগ হয়েছে এরকম দুই ভাবে, 100 জুল প্লাস ওই 50 জুল, এই 50 জুল কাজের জন্য লাগছে আর এই 100 জুল অন্তস্থ শক্তির পরিবর্তনে লাগছে, ওই 100 জুল কিন্তু সেম। তার মানে আমরা সম আয়তন হইলেও এই সূত্র ইউজ করতে পারবো, সমচাপ হইলেও এই সূত্রটা ইউজ করতে পারবো। থ্যাঙ্কস এই কোশ্চেনটা করার জন্য, এটা খুব কনফিউজিং একটা জিনিস। ওকে, আচ্ছা এবার আসি, আমরা এই যে একটু আগে বলে আসলাম যে সিপি যে সিভির থেকে বড় হবে সেটাকে আমরা এবার ম্যাথমেটিক্যালি প্রুফ করব, এটা পরীক্ষায় আসবে, এবং এইটা করে আমি আজকের ক্লাসটা শেষ করব, ছোট্ট একটা প্রুফ। তো এটা করতেছি এখন, যে আমরা এখন প্রুফ করব এটা, যে সিপি সিভির থেকে বড়, তো কতখানি বড় সেটা দেখাবো, যে সিপি থেকে সিভিকে বিয়োগ দিলে আমরা আর পাবো ওই যে 9-10 যে মোলার গ্যাস ধ্রুবক পড়ে আসছিলাম, অথবা আমরা ফিজিক্সের চ্যাপ্টার পিভি ইকুয়ালস টু এনআরটির যে আর ছিল সেটা। ওকে, তো এটা আমরা এখন প্রুফ করব। তো এটা প্রুফ করার জন্য আমরা একটা ওই সিলিন্ডার নিলাম যার মধ্যে পিস্টন লাগানো আছে, এবং এই সিলিন্ডারের এখন হচ্ছে গ্যাস যেটা আছে গ্যাসের পরিমাণ হচ্ছে 1 মোল গ্যাস, এম সমান সমান হচ্ছে 1 মোল, আর গ্যাসের এখন তাপমাত্রা হচ্ছে টি, এখন তার আয়তন হচ্ছে ভি, আয়তন হচ্ছে ভি, আর তার প্রেসার হচ্ছে পি। ওকে, প্রেসার পি। আর আচ্ছা, প্রেসার পি এর জন্য আমি এখানে একটা ওয়েট দিয়ে দিলাম। এখন এই গ্যাসের তাপমাত্রা আমরা চেঞ্জ করে ফেলছি। ওকে, এর তাপমাত্রা বাড়াই ফেলছি কতখানি, ধর এখন তার তাপমাত্রাটা টি এর সাথে ডিটি পরিমাণ বাড়াই ফেলছি। ওকে, তাতে তার প্রেসার ঠিকই রাখছি, সমচাপ প্রক্রিয়া পি সেম আছে, আর মোল সংখ্যাও সেম আছে, মোল সংখ্যা 1 মোলই আছে, আর তার নতুন আয়তন হয়ে গেছে, আয়তনটা বেড়ে গেছে, এই পিস্টনটা উপরে উঠে গেছে। আমি তাপ দিছি তো, আচ্ছা এটাই তাপ দিছি সেটা একটু লিখতেছি, সেটা হচ্ছে এইখানে আমরা ডি কিউ পরিমাণ তাপ দিছি, বাইরে থেকে তাপ দিছি, তাতে এটা একটু আয়তন বেড়ে গেছে, আয়তন বেড়ে নতুন আয়তনটা হয়ে গেছে, ও এটা একই রাখছে, নতুন আয়তনটা হয়ে গেছে ভি প্লাস ডিভি, মানে ডিভি পরিমাণ আয়তন বেড়ে গেছে, তাপমাত্রা ডিটি পরিমাণ বেড়ে গেছে। ওকে, চাপ সেম রাখছি। আর আগে অন্তস্থ শক্তি ছিল ইউ, অন্তস্থ শক্তি ছিল ইউ, এখন এটার অন্তস্থ শক্তি হয়ে গেছে ডি ইউ প্লাস ডি ইউ, অন্তস্থ শক্তি ডিউ পরিমাণ বেড়ে গেছে। সবকিছু বৃদ্ধিগুলা দেখাইলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। তো একটু আগে আমরা আবার পড়ে আসছি যে এই ক্ষেত্রে আমাদের ওই ডিইউ, একটু আগে পড়ে আসছি, ডিইউ সমান সমান ছিল সিভিডিটি। আচ্ছা আমরা এখানে একটা কাজ করি, ওকে না থাকুক সমস্যা নেই, ডিউ ইকুয়ালস টু একটু আগে পড়ে আসছি, ডিইউ সমান সমান পড়ে আসছি সিভিডিটি, সেটা সমচাপ হোক সম আয়তন হোক সবসময় সেম থাকবে। হ্যাঁ আচ্ছা, আর এটা ডিকিউ থাকলো, আর এইটাকে ডিডাব্লিউ সমান সমান লেখা যায় পিডিভি, সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজটা পিডিভি। আচ্ছা এই ডিকিউ সমান সমানও কি লেখা যায় আমরা একটু মনে করে আসি, আমরা এই যে সিপি সমান সমান এরকম লিখে আসছিলাম, ডেল্টা কিউ ইকুয়ালস টু এম ডেল্টা টি, এই সমীকরণ থেকে আমি আবার এখানে লিখতে পারি এই যে ডি কিউ, এটা যেহেতু ডি কিউ ছিল মানে সিপি সমান সমান লেখা যায় ডি কিউ
এই এম এর মান 1 মোল, এই ডিটি এভাবে লিখলাম। যেহেতু এটা সমচাপ প্রক্রিয়া, এই যে এই সমীকরণটা থেকে আমি তাহলে এখন লিখতে পারি ডিকিউ সমান সমান সিপিডিটি। ডিকিউ সমান সমান সিপিডিটি আমি এই জায়গাটায় ওইখান থেকে বসাই দিচ্ছি, ডিকিউ সমান সমান সিপিডিটি, এটা এখানে বসাই দিলাম। আমি একটু আগে এটা প্রুফ করছি। আর এটা যেহেতু সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ার জন্য এটা তো কোনো সমস্যা না, বলছি এটা সমচাপে লেখা যাবে, সমআয়তনে লেখা যাবে, সো এটা লিখছি। আর এইটার মানটা বের করলাম সমচাপ প্রক্রিয়ার জন্য, যে আমরা সূত্রটা লিখছিলাম সিপি ইকুয়ালস টু ডেল কিউ এম ডেল টি, সেইটার ডেল কিউ এর জায়গায় ডিকিউ বসাইছি, এম এর জায়গায় 1 মোল বসাইছি, আর ডেল টির জায়গায় ডিটি বসাইছি, এরকম আসছে। ওকে, তাহলে এখন আমি এই জিনিসটার মানটা বের করে বসাবো। বিধান মিউট করে রাখ, এখন কোশ্চেন করিস, কোশ্চেন করলেও তুই বুঝতে পারবি না, কারণ আগের লেকচারটা তুই পাস নাই। ওকে, এখন আসি এই পিডিভি, এটার মানটা বের করতে চাই। আমরা ওই আদর্শ গ্যাসের জন্য যেটা জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি। মোল সংখ্যা যেহেতু এখানে 1 মোল, সো এন এর জায়গায় অন বসাই দিয়ে শুধু লিখলাম পিভি ইকুয়ালস টু আরটি। তো আমার এই যে ডিভি আনা লাগবে, তো ডিভি আনা লাগবে, তো আমি উভয় পক্ষে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। আশা করি তোরা এখন অন্তরীকরণ শিখছিস। ডি ডিটি পিভি ইকুয়ালস টু ডি ডিটি আরটি। ওকে, তো এখন এইটার উভয় পক্ষে যদি আমরা ইয়া করি, এই অন্তরীকরণটা করি, তাইলে কি অবস্থা আসবে? পি কিন্তু স্থির সমচাপ, তার মানে এটা কনস্ট্যান্ট, পি বাইরে চলে আসবে, পি বাইরে চলে আসবে। তো আমি এটাকে একটু মুছে দিচ্ছি, উপরে লিখব। এটার পরের লাইনটাকে আমি উপরে নিয়ে আসতেছি। উভয় পক্ষে অন্তরীকরণ করব, যেহেতু পি কনস্ট্যান্ট, পি বাইরে চলে আসবে, পি বাইরে চলে আসলো, আর ভিতরে থাকলো শুধু ডি ডিটি ডিভি। আর ওই সাইডে আর কনস্ট্যান্ট, আমরা জানি আর একটা কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক বলা হয় এটাকে। তো আর যেহেতু কনস্ট্যান্ট, এখানে আরও বাইরে চলে আসবে, তার মানে ওইখানে শুধু থাকবে ডিটি উপরে, নিচেও ডিটি। তাহলে এখন কাটাকাটি করলে এরকম অবস্থা আসতেছে, এই যে ওইখানে ডিটি ডিটি অন হয়ে যাচ্ছে, এরকম থাকতেছে, আর পি ডিভি ডিটি ইকুয়ালস টু আর, এরকম থাকতেছে। সুতরাং যেটা আসতেছে পি ডিভি ইকুয়ালস টু আর ডিটি, এটা আসতেছে। আর আরই গুণ করে দিছি। না, ডিডিটি অফ ভি, আচ্ছা ওর কোশ্চেনটা হচ্ছে ডিডিটি অফ ভি হইলে 0 হয়ে যায় তো কি? 0 হইতো না, কারণ এই ভি কিন্তু কনস্ট্যান্ট না, আয়তন কিন্তু পরিবর্তন হচ্ছে। পি কনস্ট্যান্ট ছিল, অন্তরীকরণে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, কিন্তু ভি কিন্তু কনস্ট্যান্ট না। চাপ কনস্ট্যান্ট ছিল, সমচাপ প্রক্রিয়া, ভি এর একটা মান বারবার চেঞ্জ হচ্ছে, আয়তন ওই যে দেখতেছিস পিস্টন উপরে উঠতেছে, আয়তন চেঞ্জ হচ্ছে, আয়তন তো চলো। তোর হয়তো দেখে মনে হচ্ছে যে ওখানে এক্স ওয়াই কি সবসময় চলক, এরকম তুই দেখে দেখে ওরকম অভ্যাস হয়ে গেছে যে এইখানে যদি কোনো এরকম ওয়ার্ড দেখিস তাহলে ওটা বোধহয় কনস্ট্যান্ট। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে আমি জিনিসটা দিয়ে কি মিন করতেছি, আমি পি দিয়ে বুঝেছিলাম চাপ, আর চিত্র যখন আঁকছিলাম দুই সাইডে পি সমান লিখছি, পি কনস্ট্যান্ট বাইরে আনছি, ভি দিয়ে আয়তন বুঝাচ্ছি, এখানে ভি ছিল, ওই সাইডে হয়ে গেছিল ভি প্লাস ডিভি, তার মানে ভি পরিবর্তনশীল, সো এটা একটা চলক। ওকে, এটা কিন্তু কনস্ট্যান্ট না, সো ডিভি থেকে যাবে। বুঝছিস না আমি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মানে ওই এই যে এটা বললাম যে আহ, এই ডিইউ এর জায়গায় আমরা যখন ইয়াটা নিয়ে আসলাম, ডিইউ এর সমীকরণটা প্রমাণ করতে গিয়ে আমরা সমচাপ দিয়ে করি নাই, আনছিলাম কিন্তু আয়তন দিয়েই। ওকে, ওইটা সমচাপ দিয়ে করতে গেলেও ব্যাপারটা এটাই আসতো, কিন্তু প্রমাণটা একটু জটিল হয়ে যেত, এজন্যই করা হয়নি।
আবার জিনিসটা বলতেছি, আমি এই জন্য সমচাপের জন্য যে ডিউ এর মান এটাই আসবে এটাকে আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম, কিন্তু প্রমাণ যদি করতে চাই আমরা এটাই আসবে। কিন্তু ওই সম আয়তন দিয়ে প্রমাণটা করা সোজা ছিল, কারণ ওই যে কাজটা শূন্য হয়ে যায়। কথা বুঝছিস? ওকে, আচ্ছা তাহলে এখন এই যে পিডিভি সমান সমান পাইলাম আমরা আর ডিটি, এটা এখানে বসাই দিই। শেষ আমাদের ইয়া শেষ, এখানে বসাই দিচ্ছি সিপি ডিটি ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস আর, এখানে চলে আসতেছে আর ডিটি, এই জায়গায় চলে আসতেছে আর ডিটি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা ডিটি কাটা দিচ্ছি বা ডিটি দিয়ে ভাগ করতেছি, তাহলে থাকতেছে সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর। সুতরাং সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এই যে প্রমাণ করে ফেললাম যে সিপি সবসময় সিভির থেকে বড়। কতখানি বড়? এই তাদের দুইটার ডিফারেন্স হচ্ছে আর এর সমান, আর ইকুয়ালস টু ছিল 8.316। ওকে, ওই পরিমাণ বেশি হবে সবসময়। তো আজকে এই পর্যন্তই থাকবে। আরেকটা জিনিস, আমরা পরের দিন ওই জিনিসটা নিয়ে, গামা নিয়ে যেটা বলছিলাম আজকে শুরুতে, যে গামাটা নিয়ে বলবো, কিন্তু তোরা এখন মাথা হ্যাং হয়ে গেছে, আশা করি বুঝতে কষ্ট হয়ে যাবে। তো পরের দিন আমরা গামা দিয়ে শুরু করব। আর আমি সবার জন্য বলতেছি, সেটা হচ্ছে যারা আজকের ক্লাস বুঝিস নাই তারা অবশ্যই আগের দুইটা লেকচার দেখলেই হবে। আজকের আগেরটা যে দুইটা লেকচার, ওই দুইটা লেকচার প্লাস আজকেরটা, এটা দেখলে এই চ্যাপ্টারগুলো বোঝা সহজ হবে, সমস্যা নাই। সো পেইন নেওয়ার দরকার নাই। ওই সিমিনের জন্য, সিমিন তুই তো আগে এটা পাইছিস, তারপরে প্রবলেম হইলে আর নেটে তো লেকচার চলেই যাবে এটা। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই।